ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে বিতর্কে বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়ার জন্য। আজকে বিতর্কের বিষয় হচ্ছে কেবল সামাজিক সচেতনতার মাধ্যমেই পরিবেশ দূষণ রোধ করা সম্ভব। বিতর্কের এই বিষয়ে বিপক্ষে আমি এবং আমার দলের অবস্থান, যেখানে আমি দ্বিতীয় বক্তা হিসেবে সঠিক তথ্য ও উপাত্তের সাথে বিশ্লেষণ করে এবং আমার প্রথম বক্তার বক্তব্যের আলোকে প্রমাণ করে যাব যে কেবল সামাজিক সচেতনতার মাধ্যমে নয়, বরং সঠিক আইন প্রণয়ন এবং তার বাস্তবায়নের মাধ্যমেই পরিবেশ দূষণ রোধ করা সম্ভব। মাননীয় মডারেটর, প্রথমেই আমি এমন কিছু মজার তথ্য দেব যা শুনে আপনি নিজেই চমকে যাবেন। যেমন 2009 সালের EIA রিপোর্টের অনুযায়ী পৃথিবীর 10টি উন্নত দেশ মাত্র 73% কার্বন নিঃসরণ করছে। এর মধ্যে চীন কার্বন নিঃসরণ করছে 25.4%, যুক্তরাষ্ট্র নিঃসরণ করছে 17.8%, রাশিয়া নিঃসরণ করছে 5.2% এবং ভারত নিঃসরণ করছে 5.3%। আর সারা বিশ্বের দেশগুলো কার্বন নিঃসরণ করছে মাত্র 27%। এখন প্রতিপক্ষের কাছে আমাদের প্রশ্ন হলো, এই উন্নত দেশ যে এত বেশি পরিমাণ কার্বন নিঃসরণ করছে, তারা কি আমাদের চেয়ে অসচেতন? তাদের দেশে শতকরা প্রায় 100% লোকজনের শিক্ষিত হওয়া সত্ত্বেও আপনারা কি তাদেরকে অসচেতন বলবেন? এসব প্রশ্ন প্রতিপক্ষের কাছে আমাদের রয়ে গেল, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, কিছুদিন পূর্বে পরিবেশ দূষণ রোধে সামাজিক সচেতনতার অনেক নিদর্শন আমরা পেয়েছি এবং দেখেছি, কিন্তু আমরা কোনোটির ফল এখনো পাইনি। আমরা দেখেছি কূপ 15 এবং কূপ 16, এবং সেখানে সব দুর্যোগ প্রবণ এলাকাগুলোকে সরকার প্রধানরা আহ্বান জানিয়েছেন সারা বিশ্বকে একসাথে কাজ করার জন্য, কিন্তু তাও উন্নত বিশ্বের দেশগুলো মেনে নেয়নি। এখন প্রশ্ন হচ্ছে, ওরা কেন মেনে নেয়নি? এর পেছনে অবশ্যই কারণ আছে, আর কারণটা হচ্ছে অর্থনৈতিক ও সামরিক সাম্রাজ্যবাদ বজায় রাখার জন্য। সুতরাং আপনারা যতই ওদেরকে সচেতনতার কথা বলবেন, ওদের কাছে সচেতনতার কোনো টনক নড়বে না। সুতরাং সামাজিক সচেতনতার মাধ্যমে কোনোভাবেই পরিবেশ দূষণ রোধ করা সম্ভব নয়। এখন ওদেরকে যদি সচেতন করতে হয়, তাহলে চাপ প্রয়োগ করতে হবে এবং সচেতনতার জন্য বাধ্য করতে হবে। আর চাপ প্রয়োগ করবে সরকার সঠিক আইনের মাধ্যমে এবং তার বাস্তবায়নের মাধ্যমে। যদি সঠিক আইন প্রয়োগ করা হয় এবং তার বাস্তবায়ন করা হয়, তাহলে তারা অবশ্যই সচেতন হবে এবং তখনই আমাদের পরিবেশ দূষণ রোধ হবে। মাননীয় মডারেটর, পরিবেশ দূষণ রোধ করতে হলে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান জলবায়ু পরিবর্তনকেও আমলে আনতে হবে। জলবায়ু পরিবর্তন যাদের কারণে হচ্ছে, যারা সবচেয়ে দায়ী, সেই মার্কিন যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত কিয়োটো প্রটোকলে সাইন করেনি, সিটিবিটি চুক্তিতে সাইন করেনি। তারা একের পর এক এই অপরাধ করে যাচ্ছে, আর আমরা যারা এই ক্ষতির শিকার হচ্ছি, তারা সচেতন হলে খুব বেশি লাভ হবে বলে আমি মনে করি না। এখানে দায় নিতে হবে জাতিসংঘকে। জাতিসংঘ সবার জন্য যা বাস্তবায়নের দায়িত্ব সকল দেশের সরকারের, আর সরকার যদি কঠোর আইন প্রণয়ন করে এবং তার বাস্তবায়ন করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাধ্য হয়ে কিয়োটো প্রটোকল এবং সিটিবিটি চুক্তিতে সাইন করতে হবে এবং তখনই আমাদের পরিবেশ দূষণ রোধ হবে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষের বক্তা প্রশ্ন করেছেন কোন মাধ্যমের সাহায্যে আমরা মাটি দূষণ রোধ করব। আমি বলবো আইন প্রণয়নের মাধ্যমেই আমি মাটি দূষণ রোধ করব। ইতিমধ্যে আমার দলের প্রথম বক্তা উদাহরণ হিসেবে পলিথিন ব্যবহারের আইন সম্বন্ধে বলে গেছেন। এখন আমি বৈশ্বিক প্রেক্ষাপট হিসেবে তা বিশ্লেষণ করব। বৈশ্বিক প্রেক্ষাপট হিসেবে যদি ফিলিপাইনের দিকে তাকাই, তাহলে দেখবো সেখানে শতভাগ পলিথিন নিষিদ্ধ, আর তা নিষিদ্ধ করা হয়েছে একমাত্র আইনের মাধ্যমে, কারণ ফিলিপাইনের সব কলকারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে প্রতিপক্ষ আপনারা কি বলবেন ফিলিপাইনের মানুষ সচেতন হয়ে গিয়েছে বলে ওরা পলিথিন ব্যবহার করছে না? বিষয়টি আসলে এরকম না, কারণ ফিলিপাইনের সব কলকারখানা বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে মানুষ বাজারে পলিথিন পাচ্ছে না, আর এই জন্য তারা বাজারে পলিথিন ক্রয় করতে পারছে না এবং তারা পলিথিন ব্যবহার করতে পারছে না, এবং আর এই জন্য তাদের দেশের মাটি দূষিত হচ্ছে না। সুতরাং এ থেকে স্পষ্ট হয় যে আইন প্রণয়ন এবং তার বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব। আমরা জানি কিছুদিন আগে মালদ্বীপ সমুদ্রের নিচে এবং নেপাল এভারেস্টের ওপরে তাদের মন্ত্রিসভার বৈঠক করেছে দেশের পরিবেশ দূষণ রোধ করার জন্য, কিন্তু তাও উন্নত বিশ্বের দেশগুলো মেনে নেয়নি। তারা এখনো ঠিকই কার্বন নিঃসরণ করছে। আমরা যদি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমাতে চাই, আমাদের প্রিয় মাতৃভূমিকে বাঁচাতে চাই, আমাদের অস্তিত্বকে রক্ষা করতে চাই, তাহলে সকল দেশের সরকারকে আন্তর্দেশীয় আইন প্রণয়ন করতে হবে, সে আইনের বাস্তবায়ন করতে হবে এবং সবাইকে একসাথে উন্নত বিশ্বের টনক নড়ানোর জন্য আইনগতভাবে চাপ প্রয়োগ করতে হবে। এ থেকেও প্রমাণিত হয় যে আইন প্রণয়ন এবং তার বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব। আমার প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলেছেন সংবিধানে শুধু আইনের কথা বলা হয়েছে, কিন্তু তার সঠিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে না। কিন্তু প্রতিপক্ষ, আমরা তো বলেছি পরিবেশ দূষণ রোধ করতে হলে আইন প্রয়োগ করতে হবে, কিন্তু আমরা এও বলেছি আইন প্রয়োগ করলে হবে না, শুধুমাত্র এর বাস্তবায়ন করতে হবে। তাহলে প্রতিপক্ষ, আপনারা কি আমাদের বক্তব্য বুঝতে পারেননি? IPCCI রিপোর্ট অনুযায়ী গত 100 বছরে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা বেড়েছে 10 থেকে 25 সেন্টিমিটার, যার ফলে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে সমুদ্র তীরবর্তী দেশগুলো। বাংলাদেশের গড় বার্ষিক তাপমাত্রা গত 14 বছরে বেড়েছে 1 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বশেষ 1 বছরে বেড়েছে 0.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা শুনলেই বোঝা যায় বাংলাদেশের সত্যিকারের অবস্থা। তাপমাত্রা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে, প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। প্রতিপক্ষের কাছে এখন প্রশ্ন হচ্ছে সামাজিকভাবে কোন সচেতনতার মাধ্যমে আপনারা এই তাপমাত্রা কমাবেন, কোন সচেতনতার মাধ্যমে এই বরফগুলো কমাবেন। যে হারে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, এবার
বাংলাদেশ, মালদ্বীপ, ফিলিপাইন, শ্রীলঙ্কা এই দেশগুলো 10 বছরের মধ্যে সমুদ্রের নিচে চলে যাবে। সুতরাং এ থেকে স্পষ্ট হয় যে আইন প্রণয়ন এবং তার বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিচারক মণ্ডলী ও ধন্যবাদ সবাইকে।